কি হলো? কই কিছু তো নাই। কি খাবি বল? শোন, তুই এক কাজ কর, তুই নিজেই দেখে অর্ডার দে। আগের দিনে মানে আমাদের সময়ে লং প্লে রেকর্ডে গান বাজত, বিয়ে, পুজো বা অন্য কোনো অনুষ্ঠানে মাইক। জি জি, ওই তখন ওই মান্নাতের একটা গান, ললিতা ওকে আর চলে যেতে বল না ললিতা, এটা খুব কমন গান ছিল। হ্যাঁ, প্রায় সব অনুষ্ঠানে বাজত। রাইট মিস্টার বাহার, এগুলোকে বলা হতো এলপিআর। আচ্ছা, ভাঙা রেকর্ড কথাটা শুনেছেন? জি, আমার মনে আছে ওই এলপিআরে গান বাজতে বাজতে যদি কোনো জায়গায় স্ক্র্যাচ পড়ে যেত, সেই জায়গাটা বারবার বাজত, এবং তখন মানুষ এটা থেকেই বলতো যে ওই ভাঙা রেকর্ডের মতো একই কথা বলছে। আপনার মেয়ের সমস্যাটা ঠিক ওই স্ক্র্যাচ পড়া এলপিআর এর মতো। ওর মেমোরির এক জায়গায় একটা ডিপ্রেশন তৈরি হয়ে ওর ভাবনাগুলোকে ওই এক জায়গাতেই আটকে রাখছে। জি, আমি বুঝতে পারছি। একটা এক্সপেরিমেন্ট করতে চাই। এক্সপেরিমেন্ট? রাইট। কিন্তু উনি যেটা ব্যাগে করে আনেননি সেটা ওনাকে ফেরত দিলে উনি তো ঠিকঠাকভাবে নেবেন না, বিশ্বাসই করবেন না। সেটা আমি বুঝবো, ও ভাববে না, আর যদি ভাবে সেটাই ভালো। ঠিক আছে, আমি কিন্তু শিকদার আঙ্কেলের রিকোয়েস্টে কাজটা করে দিচ্ছি। খেয়াল রাখবেন আমি যেন আবার কোনো বিপদ টিপদে না পড়ি। কিসের বিপদ? না মানে এতদিন সিনেমাতে যা দেখেছি এখন নিজেকেই তা হ্যান্ডেল করতে হবে। মানে? না কিছু না, কাজটা কি বিনা পারিশ্রমিকই করতে হবে? কিছু দেবেন দেবেন না? না, আমি কিন্তু টাকাওয়ালা মানুষ না, আই এম নট এ মানিড ম্যান। তারপরেও তোমার চা নাস্তার পয়সা দিলে তো চলবে নাকি? চলবে চলবে। এই হোটেলে কিন্তু আমরা আগেও এসেছিলাম, মনে আছে তো? কেন মনে থাকবে না বাবা? কি রে, কি দেখছিস এদিক ওদিক? তুই খেতে থাকতো, আর এটা আমার অনেক পছন্দের খাবার। আমার মনে হচ্ছে ওই ওই যে ওই পিলারের পিছনে দাঁড়িয়ে আছে বাবা, ও লুকিয়ে আছে, দেখো বাবা, বিশ্বাস করে হ্যালুসিনেশন না, দেখো তুমি পিছনে। আচ্ছা ঠিক আছে, থাক না, ও তোর কিছু করতে পারবে না, আমি আছি না, তোর ভয় কিসের? নে একটু খা, একটু চিকেন নে। এত দিচ্ছ কেন বাবা? আমাকে রাক্ষস নাকি? এতগুলো জিনিস অর্ডার দিয়েছিস, শেষ করতে হবে না? খেতে থাক। জি স্যার, জি স্যার, আসছি। আসবো স্যার? কি হয়েছে, কি চাকরিটা আর করতে পারবে না কেন? বসের সাথে আমাকে কক্সবাজার যেতে হবে। কক্সবাজার কেন? সেখানে আমাদের ইন্টারন্যাশনাল সিইও আসবেন। ও আচ্ছা, আমাদের চিফ এক্সিকিউটিভরা সবাই যাবেন, 3 দিন থাকবেন। ভালো তো। ভালো? আমি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, আমার ওখানে যেতে হবে কেন? সবকিছু এভাবে কেন দেখো রূপা? আরে এইসব প্রতিষ্ঠানে তো এগুলো খুবই কমন একটা ব্যাপার। এই যে আমাদের প্রতিষ্ঠানে যখন ইয়ারলি কনফারেন্স হয় তখন তো হেড অফিস থেকে অনেক মেয়েরাই ওখানে যায়, ওরা নিজে থেকে যায়, ওরা যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে।
একটু বুঝে শুনে কথা বলো। যে ধন্য মনে করলে তো আমি তোমাকে আর এই কথাটা বলতাম না। মানে মানে তুমি নিজে বোঝো। আমাকে যদি যেতেই হয় তাহলে আমি চাকরিটা আর করবো না। আর আমি তোমাকে কথাটা আগে থেকে বলে রাখলাম। চল আয়। এক্সকিউজ মি, একটু শুনবেন? ইয়েস, আমাদের বলছেন? জি, আপনারা যে টেবিলে বসে ডিনার করছিলেন সেই টেবিলের উপর এই দুল জোড়া ছিল। আমার ধারণা উনি ভুলে ফেলে যাচ্ছিলেন। এই যে নিন। রূপা, দেখ তোমার এটা তোর কিনা। কি হলো, চিৎকার করে উঠলেন যে? কি ব্যাপার, তুমি আমার জুয়েলারি বক্স নিয়ে কি করছো? ওই যে রাতে বললাম না, মোটর বাইকটা কিনে ফেলতে চাই। এই বাসে করে তোমার আমার অফিসে যাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। তার চেয়ে মোটর বাইক কিনলে আমি বাইকে করে তোমার অফিসে নামালাম, তারপর আমি অফিসে চলে গেলাম। তাই বলে আমার জুয়েলারি বিক্রি করে? আশ্চর্য। আশ্চর্য মানে কি? তোমার কি ধারণা বলো তো রূপা? আমি তোমাকে অর্নামেন্ট কিনে দিতে পারবো না? শোনো, আমরা দুজন মিলে চাকরি করছি, এগুলো কোনো ব্যাপার? যখন ইচ্ছা তোমাকে নিয়ে অর্নামেন্টের দোকানে ঢুকবো আর অর্ডার করব, সেদিন আসছে রূপা। কোন জুয়েলারি নিয়েছো দেখাও তো, দেখাও, আমি দেখতে চাই। প্লিজ চপ্পল দেখাও। চপ্পল? চপ্পল এটা আমার সবচেয়ে ফেভারিট, আমার মায়ের দেয়া। এটা তুমি জানো। তুমি আর কোনোটা পেলে না, এটাই তোমার নিতে হলো। সরি, আমি তোমাকে এটা দিতে পারছি না। কি ভাবছিস? আপনি কি ভাবছেন এটা আপনার না? মানে আহা, এমনও তো হতে পারে যে এটা পরে তুই কোথাও গিয়েছিলি। আমি পড়ে গেল ওই টেবিলে আসবে কি করে? হয়তো সেখান থেকে এসে খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলি। এখন আবার এখানে টেবিলে ব্যাগ থেকে কিছু বের করতে গিয়ে হয়তো টেবিলে পড়ে গেছে। দেখেন কিভাবে কি হয়েছে সেটা আপনাদের বিষয়। আপনারা যে টেবিলে বসে ডিনার করছিলেন আমি সেই টেবিলের উপর এটা পেয়েছি। এখন আপনাদের হলে এটা নিয়ে নিন, না হলে আমি এটা ম্যানেজারের কাছে দিয়ে যাবো। দেখ মা, একটু ঠিক করে দেখে নে। বাবা, বাবা, এটা আমারই, আমি শিওর। কিন্তু কিভাবে? এক কাজ করুন, আপনারা এটা নিয়ে যান। যদি কোনো কারণে মনে হয় যে এটা আপনাদের না, তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাকে ফোন দিবেন, আমি এসে নিয়ে যাব। পরে যা হয় কিছু একটা দেখা যাবে। আমার তো মনে হয় সেটাই ভালো। কি বলিস রূপা? আমি কি বলবো? আই এম সো কনফিউজড। বাবা, বাবা শোনো, বাবা। চেক করেছিস? হ্যাঁ, এখানে তো নেই। ও, তাহলে তো এটাই তোর। কিন্তু এগুলো ওখানে গেল কি করে? তোর মনের যে অবস্থা, না মানে বুঝতে পেরেছি তুমি কি বলবে। আমি সাইকিয়াট্রিক পেশেন্ট, কখন কোথায় কি রাখি আমি মনে রাখতে পারি না। কবে কোথায় দুল পরে বের হয়েছি, কখন ব্যাগের মধ্যে রেখেছি, কিভাবে ব্যাগ থেকে বের হয়ে ওই রেস্টুরেন্টের টেবিলের উপর পড়লো, আমি তো কিছুই বলতে পারবো না। তাই না বাবা? তুমি এটাই বলবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে, আমি মানসিক রোগী, আমি নর্মাল নই, তাই হয়তো ভুল আমার হয়েছে। তুমি ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে দিও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ ধন্যবাদ তো দিতেই হবে।
ফ্রাস্ট্রেটিং। আমি ভেবেছিলাম আপনার মেয়েকে আমি ডিস্ট্র্যাক্ট করতে পারবো ওই দুলের নাটকটা সাজিয়ে, বাট ইট হ্যাজ ফেইলড। ও কি কোনো ধরনের রিয়াকশন দেখায়নি? আপনি কোন ধরনের রিয়াকশনের কথা বলছেন বলেন তো ডক্টর শিকদার? এই ধরেন ও আপনাকে বারবার বলবে এই দুল আমি কখনো পড়িনি, এই দুল আমি ব্যাগে রাখিনি, এই দুল এই ওই ছেলে কিভাবে পেলো, ওকে তুমি ডাকো বাবা, এরকম কিছু। দুলজোড়া কিভাবে রেস্তোরাঁর টেবিলে গেল এ ধরনের প্রশ্ন সে আমাকে কয়েকবার করেছে, কিন্তু আমি তাকে যা বলেছি সেটা সে মেনে নিয়েছে। বলেছে আমি তো মানসিক রোগী, হয়তো আমার ভুলে এসব হচ্ছে, আর কিছুই বলেনি। আমার মেয়েটা তাহলে কি হবে ডাক্তার? ও কি ভালো হবে না? আমার যে কি খারাপ লাগছে। হ্যাঁ, আপনার তো খারাপ লাগারই কথা। নিজের মেয়ের এই অবস্থা কে সহ্য করতে পারে বলুন? এই যে আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি কি পারতাম? বাট বাট এই দুল নাটকের আরো একটা ইম্প্যাক্ট আছে। ইফ দ্যাট ওয়ার্কস, আমি নিশ্চিত কি একটা কিছু ঘটবে। কি ঘটবে? ঘটবে, আপনি হতাশ হবেন না। হতাশটা হচ্ছেন আপনি। আপনার হতাশা দেখে আমি কোনো আশাই করতে পারছি না। হ্যাঁ বল। রূপা, ঘটে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ আছি একরকম। আচ্ছা শোনো, তুমি কি আজকে বিকেলে একটু সময় দিতে পারবে? আবার সময় কিসের? দুলজোড়া তো আপনার মেয়েরই ছিল, তাই না? না, দুল নিয়ে কোনো সমস্যা হয়নি। তাহলে আবার সময় দিতে হবে কেন? না মানে ওই রূপা তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে। সরি আঙ্কেল, আমি আসতে পারবো না। দুল নিয়ে কোনো ইস্যু থাকলে আমি আসতাম, ওনার সঙ্গে কথা বলার জন্য আমি আসতে পারবো না। সরি আঙ্কেল। প্লিজ পান্থ, প্লিজ। আঙ্কেল, আমি একজন বেকার, টিউশনি করে চলি, আমার সময়ের দাম আছে। তোমার সময়ের যা দাম লাগে সেটা আমি দেবো, তাতে হবে তো? সময়ের দাম দিলে সময় দিতে অসুবিধা নেই, কিন্তু আঙ্কেল উনি আমার সঙ্গে কেন কথা বলবে, সাবজেক্টটা কি, মানে একটু ডিটেইল বললে, না জানলে তো সমস্যা হবে, তাই না? অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া। মানে ও শুধু আমাকে বলেছে সে তোমার সাথে কথা বলতে চায়, মানে কি বিষয়ে কথা বলবে সেটাও আমি জানি না। দেখো আমি তোমাকে শুধু একটা রিকোয়েস্ট করি, জাস্ট হেল্প হয়। সে যদি তোমার কাছে কোনো হেল্প চায়। জানি না কোন বিপদে পড়তে যাচ্ছি। ওকে আঙ্কেল, কোথায় দেখা করতে যেতে হবে? আমি তোমাকে জানাচ্ছি। বাই। জি আঙ্কেল, আসবো আমি। আসসালামু আলাইকুম। এই খালিদ, এই দাঁড়া। আপনার নামটা কি বলেছিলেন যেন? পান্থ। আর আপনি? রূপা। আমি যে একজন মানসিক রোগী সেটা কি আমার বাবা আপনাকে বলেছেন? জি, কই না তো, এমন কিছু বলেনি। মানসিক রোগী মানে কি? আপনি তো একদম ঠিকঠাক কথা বলছেন। হাসছেন? হ্যাঁ হাসছি। আমি মানসিক রোগী বলার পরে আপনার চেহারায় কেমন যেন একটা ভয় ফুটে উঠেছে, সেটা দেখে হাসছি। কথাটা ঠিক না, আমি একটুও ভয় পাইনি। দেখেছেন, আপনি ভয় পাননি, অথচ আমি দাবি করেছি যে আপনি ভয় পেয়েছেন। আসলে এটাই আমার মানসিক রোগ। আমি সব সময় কিছু না কিছু দেখতে থাকি, অথচ এটা নাকি সত্যি না, তা নাকি অন্যরা দেখে না। সে তো আমিও কত কিছু দেখি। আমার মা কুষ্টিয়ায় থাকে, মাকে আমি প্রায় আমার চোখের সামনে দেখতে পাই। তার মানে কি ডাক্তার আমাকে মানসিক রোগী বলবে? বাদ দেন তো। আমি যা জানার জন্য আপনাকে ডেকেছি,
আমি শুধু একটা কথা জানতে চাই। জি বলেন। আপনি যখন রেস্তোরাঁর টেবিলের উপর দুলজোড়া দেখলেন, তখন কি আপনার একবারও মনে হয়নি যে ওগুলো পকেটে ঢুকে সরে পড়বে? জি, এই কথা কেন জিজ্ঞেস করছেন? কারণ আমার জানতে ইচ্ছে করছে, আপনার কি একবারও মনে হয়নি? আপনি তো দিব্যি ওগুলো পকেটে ঢুকিয়ে সরে পড়তে পারতেন, আপনার একটুও লোভ হয়নি? না, হয়নি। সত্যি হয়নি? সত্যি? না, হয়নি। কিন্তু এটা জেনে আপনার কি দরকার? কি কি হলো? আপনার শোনার দরকার নেই, আপনি এখন আসতে পারেন প্লিজ। তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, কিছু মনে করবেন না যেন। কথা হলো? হ্যালো, জি আপা বলেন। তোমাকে একটা খবর দেওয়ার জন্যই ফোন করেছি। কি খবর আপা? তোমার ভাইয়ের হঠাৎ করেই ট্রান্সফার হয়ে গেছে, কালই ওকে রাঙামাটি জয়েন করতে হবে। কি ঝামেলায় পড়লাম বলো তো। কথা নেই বার্তা নেই, হঠাৎ ট্রান্সফার হয়ে গেল কেন? আর বলো না, ওর অফিসে কি এক কেলেঙ্কারি হয়েছে। কেলেঙ্কারিটা কি নিয়ে আপা? নারী ঘটিত? আরে না না না, নারী ঘটিত না, টাকা পয়সার কেলেঙ্কারি। টাকা পয়সার কেলেঙ্কারি? তাহলে তো খুবই দুঃখজনক। ভাইকে সান্ত্বনা দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, রাখি। আরে যে কথাটা বলার জন্য ফোন করেছি সেটাই তো শুনলে না। কাল থেকে সাবা নাহিদকে পড়াতে এসো না, যদি পারো বিকেলে একবার এসে ওদেরকে দেখে যেও, কেমন? ওদেরকে দেখে যাওয়ার কি আছে আপা? ওরা কি সেলিব্রিটি? কি বললে? না কিছু না। শুনেন, ভাইকে বলবেন ঘুষ খাওয়াটা কমাতে, না হলে এই একদিনের নোটিশে ট্রান্সফার হওয়াটা চলতেই থাকবে। এই কি বলছো এসব? কিছু বলছি না, আসলে আমি নিজে থেকে ওদেরকে পড়ানোটা বাদ দিতাম। কোনো ঘুষখোরের পুত্র কন্যাকে আমি পড়াতে চাই না। বাই। মেজাজটা খারাপ হলো। আবার চা খাইতেছ, ফুটানি দেখাও। আরেকটা টিউশনি খুঁজে না বের করলে এইসব ফুটানি আসবে কোত্থেকে? এত পাউলি কেন তোমার রূপা, আমি তো বুঝতেছি না। পাউলি মানে? পাউলি মানে ভাব ভাব, শোনো নাই কোনোদিন? এভাবে কথা বলছো কেন চপল? কি হয়েছে তোমার? কি হয়েছে আমার মানে? কি হয়েছে আমার? পাগলামি করে পিনিক তুইলা দিয়া এখন বলতেছো কি হয়েছে আমার, না? আজীব। এই তোমার আব্বার কাছ থেকে প্রতি মাসে কিছু টাকার ব্যবস্থা করলে তো আর এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। আমার অফিসের ঝামেলাটা হওয়ার পর থেকে চপল তুমি পুরা চেঞ্জ হয়ে গেছো। আগের সেই চপল আর তুমি নও, একদমই নও। কেমনে থাকবো আমি? কেমনে তুমি আমার আগের মতো থাকতে বলো? তুমি একটার পর একটা ঘাওরামি করতেই থাকবা আর আমি আগের মতো থাকবো? কি কি পাইছো তুমি? তার মানে তুমি আসলে কি চাচ্ছ চপল? তুমি চাচ্ছ যে আমি কক্সবাজারে যাই, কক্সবাজারে আমাদের হাই অফিসিয়ালের মিটিং করবে আর আমি একটা অলংকারের মতো তাদের চারপাশে ঘুরঘুর করে বেড়াবো, এটাই চাচ্ছ তুমি? আরে চাওয়া চাওয়ির কি আছে? অফিসের সবাই থাকবে সেখানে, তোমাকেও সেখানে যাইতে বলছে। তুমি তো অফিসের বাইরের কেউ না, গেলে অসুবিধা কি? অসুবিধা কি সেটা তো আমি জানি। আমার বস যখন আমাকে ওনার রুমে ডাকেন, আমার দিকে তাকান, তার চোখের ঠিকানা আমার শরীরের কোন কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা তো আমি জানি। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। আমি কেন যাব না সেটা আমি জানি। না তুমি জানো না, তুমি একটা ক্রেজি ওম্যান। নিজেকে অনেক হাম্বরা ভাবো না? তোমার এই কোন রূপ দেখছি আমি চপল? প্লিজ ফিলোসফিক্যাল কথা বলবে না। তুমি ওদের সাথে কক্সবাজার যাও। তুমি কি আমাকে হোর মনে করো? একটা নোংরা মেয়ে আমি? অফিসের কাজে বসদের সাথে কোথাও গেলে কেউ কি নোংরা হয়ে যায়? আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। আমি তোমার কাছ থেকে যে সাপোর্টটা আশা করেছিলাম তুমি ঠিক তার উল্টো। কতটা রুচিহীন হলে একটা মানুষ এসব কথা বলতে পারে? হ্যাঁ আমি রুচিহীন। সত্যি কথা বললে মানুষ রুচিহীনই হয়ে যায়।
দুজনে মিলে কাজ করলে আমাদের এই সংসারে যতটা স্বাচ্ছন্দ্য তাড়াতাড়ি আসতো, তুমি চাকরিটা ছেড়ে দিলে আর সেটা হবে না। তোমার যদি এই সংসারের প্রতি এতটুকু মায়া থাকতো তাহলে তুমি নিজেই তোমার বাবাকে গিয়ে বলতে, কিন্তু সেটা বলনি। আর সে কারণে তো তোমাকে তো কিছু বলিও নি। আর চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছ, সে কারণে বলতে বাধ্য হচ্ছি। বাধ্য না হলে অবশ্য তোমাকে আমার চেনা হতো না। কি চিনবে তুমি আমাকে? কি চিনবে তুমি আমাকে? লিসেন চপল, আমি কক্সবাজারে যাব না, আর আমি এই চাকরিটাও করব না। হ্যালো। রূপা বলছি, ভালো আছেন? না, ভালো নেই। আমারও না মনটা ভালো লাগছে না। কেন, আপনার আবার কি হচ্ছে? কত রকম কারণ থাকে না। আপনার কি হয়েছে? খারাপ কিছু? হ্যাঁ, খারাপ কিছু। একটা টিউশনি করে 4,000 টাকা বেতন পেতাম, সেটা কাল থেকে আর থাকছে না। অন্যদের বেতন বাড়ে, ইনক্রিমেন্ট হয়, আর আমার একদিনের নোটিশে 4,000 টাকা কমে গেল। ইনকামের একটা বড় অংশের মৃত্যুতে আমি শোকাহত। সো সরি। আপনি সরি হয়ে আমার কি লাভ? আপনি চিন্তা করতে পারেন, একজন অফিসারের ঘুষ খাওয়ার অপরাধে আমার টিউশনিটা চলে গেল। ক্যান ইউ থিঙ্ক? তার মানে? তার মানে আবার কি? ঘুষ খাইলো রাম আর চাকরি হারাইলো শ্যাম। যাক, বাদ দেন। ফোন করেছেন কেন বলেন? একটা কথা জানার জন্য। সরি মিস্টার, আমি আপনার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মুডে নেই। মেজাজটা একদম খাপ্পা হয়ে আছে। খাজুরি আলাপ একদম ভালো লাগছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে। ভালো থাকবেন, বাই। হঠাৎ লাঞ্চের আয়োজন? মধ্যবিত্তের মধ্যাহ্নভোজ। উপলক্ষটা কি? এমন কিছু যা আমি ভুলে যাচ্ছি? তোমার জন্মদিন? আর না না না, তোমার জন্মদিন তো অগস্টে গেল, 27 তারিখে। তাহলে জন্মদিন ছাড়া আমাদের বিবাহ বার্ষিকী? আরে ওটা তো গেল সেপ্টেম্বরের 12 তারিখে। তাহলে আসলে গত কিছুদিন ধরে তোমার সাথে খুবই দুর্ব্যবহার করেছি। ব্যাপারটা আমি ঠিক করিনি। কি ব্যাপার চপর? কি হয়েছে তোমার? প্লিজ রূপা, প্লিজ খোঁচা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমার যেটা ভালো লাগবে না সেটা তুমি করবে না। অফিসের বসদের সাথে বিনা প্রয়োজনে ট্যুরে যাওয়ার ব্যাপারে আমি তোমাকে জোরাজুরি করেছি, সেজন্য আমি সরি। হ্যাঁ, ব্যাপারটা ভুলে যাও প্লিজ। আমার মনে হয় ব্যাপারটা আর না তোলাই ভালো হবে। লিভ ইট। রাইট। আর এ কারণেই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি দুটো কাজ করেছি। একটা 8.5 CFT ফ্রিজ আর একটা নতুন সোফা সেটের অর্ডার করে দিয়েছি। কাল ওরা এসে ডেলিভারি দিয়ে যাবে। আসলে দুটো জিনিসই খুব দরকার ছিল। অর্ডার দিয়েছো ভালো কথা, আমাকে সঙ্গে নিয়ে দিতে। আমার পছন্দের একটা ব্যাপার আছে না, তুমি না। কদিন ধরে তো কথাই হচ্ছিল না, কথা বন্ধ ছিল, বলার তো সুযোগই পাইনি। আর এমন কিছু করো না যাতে আবার কথা বন্ধ হয়ে যায়। ইয়েস ম্যাম। খাও। ওর এক্স হাজবেন্ড চপল ওর কাছে পৃথিবীর সকল পুরুষের আইডল হয়ে আছে। চপলের কাছ থেকে রূপা যে ব্যবহার পেয়েছে, ওর ধারণা পৃথিবীর সকল ছেলেরা ওর সাথে একই রকম ব্যবহার করবে, আর সে কারণেই সে সবসময় প্যানিকড হয়ে থাকে। কিন্তু পান্থ একটা ছেলে হয়েও ওর সাথে অন্যরকম বিহেভ করেছে, ওর মধ্যে কোনো লোভ দেখছে না, এটা ওকে বিস্মিত করেছে। আর সে কারণেই পান্থর ব্যাপারে হঠাৎ করে ও এত আগ্রহ দেখাচ্ছে। পান্থ ওর সাথে দুর্ব্যবহার করেছে, তারপরেও সে ব্যাপারটাকে পজিটিভ দেখছে। কিরকম? গতকাল রাতে রূপা পান্থকে ফোন করেছিল,
তখন কোনো কারণে হয়তো পান্থর মেজাজটা ভালো ছিল না, সে ফোনে কথা না বলে ফোন রেখে দিয়েছিল। আপনার এখানে আসার আগে রূপা আমাকে বলল যে একটা ছেলে আমার সাথে কথা বলার সুযোগটা না নিয়ে মেজাজ খারাপের অজুহাতে ফোনটা রেখে দিল। এটাই একটা টার্নিং পয়েন্ট। ও আবিষ্কার করছে ও চপলকে যেরকম চেয়েছিল পান্থর ভিতরে সেটা খুঁজে পাচ্ছে। আচ্ছা, রূপা কি ওই দৃশ্যটা এখনো দেখছে? ওই যে চপল রূপাকে চাকু দিয়ে মারতে আসছে ওইটা। আমি সকালে জিজ্ঞেস করেছিলাম আজকে, ও বললো 2 দিন ধরে দেখছে না। আপনার মেয়ের টার্নিং পয়েন্ট পজিটিভ, তবে নতুন কোনো শখ পেলে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাবে। জি। ও আপনি কাল রাতে ফোন করেছিলেন কেন সেটা জানতে এসেছি। বসেন। না, বসবো। মেজাজ এখনো খারাপ? যারা জীবনের জন্য স্ট্রাগল করে তাদের মেজাজ সহজে ভালো হয় না। ওই যে উনি, তাদের মেজাজের টেম্পারেচারটা অনেক হাই করে তৈরি করে। দারুণ বললেন তো। বলতে দিলে অনেক ভালো বলি, কিন্তু স্ট্রাগলারদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তাদেরকে কেউ বলতে দেয় না। ফোন করেছিলেন কেন? এখন আর মনে নেই। একটা পাগল আপনাকে কেন ফোন করেছিল সেটা জানার কি দরকার? এতদিন জানতাম পাগলরা নিজেদের স্ট্রংলি নর্মাল ফিল করে। আজকে প্রথম আপনার সহজ সরল স্বীকারোক্তি শুনলাম। কি করবো বলেন, এতবার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছে, ওনার কাউন্সিলিং শুনেছি, ফলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে আমি আসলেই মানসিক রোগী। বিশ্বাস করাটা ঠিক হয়নি। আপনি কি আমার সম্পর্কে সব জানেন? ঠিক হয়নি বলছেন কি করে? আন্দাজে, একদম আন্দাজে। আচ্ছা, আপনাকে যদি আমার সঙ্গে একবেলা ডিনার করতে আমন্ত্রণ করি, আপনি যাবেন? কোথায়? ওই যে ওই রেস্তোরাঁতে, সেদিন যেখানে আপনারা ডিনার করতে গিয়েছিলেন। আপনার টিউশনে গেছে, ওখানে আপনি ডিনার করাবেন কি করে? বেছে বেছে কম দামি আইটেমগুলো অর্ডার দিব, যেটা আমি এফোর্ড করতে পারি। কি জানি, আমি কিছু বুঝতে পারছি না। বাইরে গিয়ে ডিনার করার লোভটাও ছাড়তে পারছি না, আবার আপনার পকেটের কথা ভেবেও খারাপ লাগছে। সমস্যা নেই, কবে যাবেন বলেন। আজকে? নো প্রবলেম, ডান। কত লাগবে দুজনের ডিনার? সেটা তো আপনি জানেন আঙ্কেল। ওই রেস্টুরেন্টে আপনারা দুজন খেয়ে কত টাকা বিল দিয়েছিলেন মনে নেই? তুমি রূপাকে আমন্ত্রণ করেছো ডিনারে, টাকাটা আমাকে দিতে হবে কেন? আসলে ডিনারটা আমি নিজেই করতে চেয়েছিলাম। সেদিনের ডিনারটা এত সুস্বাদু ছিল যে মুখে আমার এখনো লেগে আছে। তার মানে তুমি প্রতারণা করছো? একটু ভালো মন্দ খাবার খাওয়ার জন্য এই ধরনের প্রতারণা বড় কিছু অন্যায় না। তুমি তো দেখি বেশ কথা জানো। 5,000 দিলে হবে? আরেকটু বাড়িয়ে দেন, অন্তত একটা নতুন শার্ট কিনি। আমার শার্টগুলো বেশ পুরনো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাবা কি করেন? বাবা বেঁচে নেই, মা আছে। উনি মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস। মেয়েদের মধ্যে উনি ভীষণ জনপ্রিয় শিক্ষক। শিক্ষকের সন্তান হিসাবে কি সারা জীবন টিউশনি করে কাটিয়ে দেবে? না না, চাকরি করছি। ভালো একটা চাকরি পেলে টিউশনি আর করবো না। ওই যে পান্থ সাহেব যাবেন, ওনাকে তুমি 10,000 টাকা দিয়ে দেবে। থ্যাংক ইউ। পকেটে তো তোর এখন বেশ কটা টাকা। বন রুটি আর কলা খাচ্ছিস যে, টাকা আগে খরচ করে ফেললে ডিনার করতে গিয়ে বিল দিব কিভাবে? কিন্তু তুই কে? আমি আমি তুই। তাহলে আমি কি? তুই আমি? তোর প্ল্যানটা কি বলতো? আমার প্ল্যান মানে রূপাকে নিয়ে তুই একটা প্ল্যান করেছিস, আঁকড়ে ধরে ওঠার প্ল্যান। আঁকড়ে ধরে ওঠার প্ল্যান? রূপাকে প্রেমের ফাঁদে ফেলে তুই একটা সম্পর্ক করতে যাচ্ছিস। এসব ডিনার ফিনারের ব্যাপার তো সেই জন্যই। বাহ, বেশ ভালো। যাকে ডিনার করাবি তার বাবার কাছ থেকেই টাকা নিয়ে নতুন শার্ট কিনবি, ডিনারের বিল দিবি। বাহ বাহ বাবা। কিন্তু তুই তো এই ধরনের মানুষ নস। এটা নই বলে আমি এটা হতে পারবো না কেন? স্ট্রাগল করতে করতে আমি ক্লান্ত। রূপা, রূপা আমার।
তুই ঠিকই বলেছিস, আঁকড়ে ধরে ওঠা একটা শক্ত লতা। রূপা রূপা একটা মানসিক রোগী, আমার জন্য ক্রমেই সে ভালো হয়ে উঠছে। ও মানসিক রোগী কেন হয়েছিল সেটা জানিস? না, পুরোটা জানি না, আর জেনেই বা কি দরকার? আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি বেছে বেছে যতগুলো আইটেম অর্ডার দিয়েছেন সবগুলো আমার পছন্দের। এগুলো তো অনেক এক্সপেন্সিভ, সমস্যা হবে না? খেতে এসে প্রিয় খাবারগুলো খাওয়াই তো ঠিক। এগুলো কি আপনারও প্রিয় খাবার? না, সেদিন যখন আমি ওই টেবিলটাতে বসে ডিনার করছিলাম, আপনার দিকে যখন আমার চোখটা গেল, আমার চোখটা ঝলসে গিয়েছিল। মানে? আপনাকে দেখে আমি আর চোখ সরাতে পারিনি। আপনি অনেক সুন্দর। আপনাকে দেখেছি, আপনি কি কি অর্ডার করেছেন সেটাও দেখেছি। আর কি সৌভাগ্য দেখেন, আপনি ভুল করে দুলটা আপনার টেবিলে ফেলে গেলেন। আশ্চর্য, আমি ইমপ্রেসড। কথাগুলো আমি বলতে পারছিলাম না, তাই এই ডিনারের আমন্ত্রণ। অন্য একটা উদ্দেশ্য আছে। অন্য উদ্দেশ্য মানে? সেদিন আপনার সামনে দুলগুলো ধরার পর আপনি একটা চিৎকার দিয়ে উঠেছিলেন। কেন চিৎকার দিয়ে উঠেছিলেন সেটা জানো? জি। চিৎকার দিয়েছিলেন কেন? সেটা জানতে হলে আরো অনেক কিছু আপনার জানতে হবে। কি হলো? ওই যে ওই টেবিলে বসে যে ছেলেটা ডিনার করছে, আমার এক্স হাজব্যান্ড। হ্যাঁ, তো আপনি এত অস্থির হচ্ছেন কেন? মানে না, মানে আমি আপনার সাথে আছি, এটা কি কোনো সমস্যা? আসলে তা নয়, ওই মেয়েটা, ওর সামনে বসা মেয়েটা, আমি তার কথা ভাবছি। মেয়েটাকে আপনি চেনেন? না, মেয়েটাকে আমি চিনি না, কিন্তু ওর জন্য আমার চিন্তা হচ্ছে। কেন? জানি না। কেমন আছেন? ভালো। ঘুমোচ্ছেন এখনো? হ্যাঁ, টিউশনটা চলে যাওয়ার পর থেকে সকালে একটু ঘুমানোর সুযোগ পাচ্ছি। কি করছেন আপনি? আজকে সকালটা খুব সুন্দর, মনটা খারাপ ছিল, কিন্তু বারান্দায় এসে সকালটা দেখার পর মন ভালো হয়ে গেল। কাল রাতের ঘটনার জন্য আপনার মনটা খারাপ ছিল, এই তো? হ্যাঁ, তবে চপলকে দেখে নয়, ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা যখন কদিন পরে চপলের চেহারাটা চিনবে, তখন ওর কষ্টটা আমি অনুভব করতে পারছি। আসল চেহারা? হ্যাঁ, চেহারার গভীরে আরেক চেহারা। আপনি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসুন, বসে কথা বলুন। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এই সৌভাগ্যটা হবে ভাবতেই পারছি না। সৌভাগ্য? কিসের সৌভাগ্য? সে আপনি বুঝবেন না। আপনার মতো একজন তীব্র সুন্দরীর সাথে বসে যে সকালটা কাটাতে পারবো, এটা যে কত বড় সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না। তীব্র সৌন্দর্যটা কি? যে সৌন্দর্যের তীব্রতা মানুষকে তীব্রভাবে টানে নিজের দিকে, সেই তীব্রতা। আপনি কি সেন্সে আছেন? কি সব কথা বলছেন? আমি সম্পূর্ণ সজ্ঞানে কথাটা বলছি। আমি প্রথম দেখাতেই আপনাকে দেখে মুগ্ধ হয়েছি। আমি কিন্তু সহজে মুগ্ধ হই না, সুতরাং এই মুগ্ধতা 100% বিশুদ্ধ। একটা কথা বলবো, আপনাকে কেন যেন আমার দেবী বলে ডাকতে ইচ্ছে করে। দেবী? আমাকে? একদিন কিন্তু আমি আপনাকে দেবী বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার উঠে রেডি হয়ে বের হন। ওকে, আসছি।
ওই মেয়েটির জন্য আপনি কেন চিন্তা করছেন সেটা বুঝলাম। চপলের ছোট লোকমের কথাগুলো মেয়েটাকে জানানো উচিত। জেনে শুনে একটা মেয়ে সর্বনাশ হতে দেওয়া ঠিক না। মেয়েটার টেলিফোন নাম্বার জোগাড় করে কথা বলেন, তাহলেই তো। সেটাই করব। আর ওই দুলটা দেখে কেন চিৎকার করে উঠেছিলেন সেটা বলবেন? অফিস থেকে টাকা নিয়ে ওসব কেনার জন্য ওর চাকরি চলে যাচ্ছিল। অনেক বলে কয়ে কিস্তিতে ফেরত দিবে বলে অফিসকে রাজি করিয়েছিল। প্রথম কিস্তি দেওয়ার জন্য প্রথমেই ওর চোখ পড়েছিল আমার ওই দুলটার উপর। তার আগে ও একটা নাটক করে। প্লিজ রূপা, তুমি না বলো না। এগুলো বিক্রি করে আমার প্রথম কিস্তিটা দিতে হবে, না হলে ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে। তোমার মোটর বাইকটা বিক্রি করে দাও। কি কি বললে তুমি? আমি মোটর বাইক বিক্রি করে দেবো? যেই মোটর বাইক না হলে আমি এই ঢাকা শহরে চলাচল করতে পারবো না, আমার চলাচল বন্ধ হয়ে যাবে, সেটা বিক্রি করে দেবো? না করে কি করবে? টাকাটা দিতে না পারলে তো তোমার চলাচল বন্ধ হয়ে যাবে। টু মাচ, ইটস টু মাচ রূপা। তোমার স্বামী জেলে যাবে, আর এইসব অর্নামেন্টস দিয়ে তুমি কি করবে? কার পুজো দেবে? আমাকে তুমি পাগল বলো, আসল পাগল তো তুমি। চিৎকার করো না। করব, চিৎকার করব, আমি 100 বার চিৎকার করব। তোমার স্বামী জেলে যাবে আর তুমি আছো তোমার অর্নামেন্টস নিয়ে। আজীব আজীব একটা মেয়ে তুমি। এই দুল আমি বিক্রি করবো, না হলে তোমার বাবার কাছ থেকে টাকা এনে দাও। আর একটা কথা বলবে না তুমি। তুমি এতই খারাপ, এতই বাজে, তোমার সাথে আমার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। তুমি দুলটা রাখো, রাখো বক্সে দুলটা। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। দুলটা বক্স থেকে বের করে বাইরে রাখো, রাখো রাখো, না হলে আমি কিন্তু তোমাকে একদম খুন করে ফেলবো। রাখো রাখো রাখো। এটাই বাকি ছিল চপল। চুপ চুপ, একদম চুপ। একটা কথা বলবি না, একটাও না। আমি বাজে না, আমি খারাপ। এই তুই বাজে, তুই খারাপ, তুই খারাপ। আসসালামু আলাইকুম ভাই, কি কি ব্যাপার আপনি এখানে? আপনাদের বাসায় চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম কি বা হলো একটু জেনে আসি। ও না না, কিছু না, ওই আপনার ভাবির সাথে একটা বিষয়ে কথা বলছিলাম তো, ওইটাই ওই একটু মানে। ও আচ্ছা, চেঁচামেচি শুনে ভাবলাম কি বা হলো। না না না, কিছু হয়নি, কি হবে, কিছু হয়নি। just রূপা, রূপা। কিছু হয়নি? উনি পালালো কেন? না না, আমাকে ঠিক মতো বলেন তো। ভাই এই রূপা, আরে ভাই ছাড়েন না, রূপা। আমার যা কিছু সব আপনাকে জানিয়েছি, এবার আপনার কথা শুনি। আমার কথা? আমি পরাজয় বরণ করেছি, সেই পরাজয়ের কথাটাই আপনাকে বলব। একটা টিউশনি হারালে কি পরাজয় বরণ করা হয়ে যায়? আমি সেই পরাজয়ের কথা বলছি না, একটা মানসিক পরাজয়। ধর, আপনার কথা কিচ্ছু বুঝি না। আচ্ছা, আপনি না আমাকে বলেছিলেন আমাকে আপনার দেবী বলে ডাকতে ইচ্ছা করে? কই, একবারও তো ডাকলেন না। সেটা আমার একটা ভান ছিল, আপনাকে ভোলানোর একটা কৌশল ছিল। আমি ঠিক বুঝতে পারলাম না। সেটাই আমার মানসিক পরাজয়ের কারণ। আসলে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে ভালো কোনো চাকরি পাচ্ছিলাম না, সবচেয়ে বড় টিউশনিটাও চলে গেল। আর তখনই হঠাৎ করেই মনের ভেতরে আমি চপল হয়ে গেলাম। চপল হয়ে গেলেন? আমি মনে মনে ভেবেছিলাম আপনাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করব। আমার একটা ভালো চাকরি না থাকলেও কোনো সমস্যা হবে না, আপনার বাবার হেল্প নিয়ে চলবে।
এখন আপনার কাছ থেকে মিস্টার চপল সম্পর্কে শোনার পর ভাবলাম, আরে আমিও তো আরেক চপল, আমার ভেতরেও তো একই মধ্যবিত্ত মন। হয়তো আমিও একদিন আপনার গলায় ছুরি ধরে গহনা বিক্রি করতে চাইতাম। মধ্যবিত্তরা এমনই, ওদের অনেক স্বপ্ন, ওপরে ওঠার স্বপ্ন, কিন্তু ওপরে ওঠার সিঁড়িটা ঠিকঠাক খুঁজে পায় না। ভুল সিঁড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করে। দেবী ডাকতে চেয়েছিলাম আপনাকে, মুগ্ধ করার জন্য। সরি সরি মিস রূপা, নিশ্চয়ই আপনি আরো একবার পুরুষের উপর বিশ্বাস হারান। আই এম রিয়েলি সরি। আপনি ভুল বললেন, পুরুষের উপর আমার বিশ্বাস ফিরে আসলো। আপনার মধ্যে একজন চপল বাস করে, একটা মধ্যবিত্ত বাস করে। আপনার এই সরল স্বীকারোক্তি আমার বিশ্বাস ফেরাতে অনেক সাহায্য করবে। ভালো থাকবেন। আপনার মধ্যবিত্ত মনটাকে যেদিন ঠিক পথে ফেরাতে পারবেন, সেদিন আমার কাছে আসবেন। আমি অপেক্ষা করব।